অন্ধকার বারান্দায় একটা কালো পাথরের মূর্তির মতো একলা দাঁড়িয়ে আছে অর্পিতা। সমস্ত সন্ধ্যা পার করে এতখানি রাত পর্যন্ত একাই দাঁড়িয়ে আছে অর্পিতা। মনটা ওর ঠিক যেন সিনেমার রিলের মতো ঘুরতে ঘুরতে অনেক পেছনে দূরের অতীতে হারিয়ে গেছে। অর্পিতা দাঁড়িয়েই আছে, গালে শুকিয়ে যাওয়া জলের দাগ, মজে যাওয়া নদীর মতো। চোখ দুটো এখন শুকনো খটখটে মরুভূমির মতো হয়ে গেছে। জলের লেশমাত্র নেই, আছে শুধু লঙ্কাবাটা লাগার মতো হুহু করা জ্বলুনি। সেই কবে 9 মাসের ছোট্ট মেয়েটাকে বুকে করে নিয়ে স্বামীর ঘর ছেড়ে চলে এসেছিল যখন, তখন থেকেই অর্পিতার জীবনের বসন্তগুলো বেরঙিন হয়ে গিয়েছিল। বসন্তের পর বসন্ত কেটে গেছে একলা ঘরে, মেয়েকে বুকে আগলে নিয়ে। তবুও বসন্তে আর রঙের আগমন ঘটতে দেয়নি। একাকিত্বে কেটেছে দিবারাত্রি, জীবনে বসন্ত আর ফুল ফোটায়নি। অর্পিতার ছোট্ট বারান্দা বাগানে বাহারি টবের সারি, নানা রঙের অনেক ফুল ফুটেছে। ডালিয়া, জিনিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, জবা, গোলাপ। টকটকে লাল অনেক রক্ত গোলাপ, অর্পিতার ভারী প্রিয় গোলাপ। বিয়ের পরে স্বামীর কাছে আবদার করেছিল গোলাপ চারা আর টবের। এক রবিবার সকালে স্বামী অভিজিৎ নার্সারি নানা রঙের অনেক গোলাপ চারা কিনে এনে দিয়েছিল। আর তার সাথে পোড়ামাটির ডিজাইন করা বাহারি টব অনেকগুলো। বেশ চলেছিল বিয়ের পরের প্রথম 4 বছর। বেশ কেমন যেন একটা ঘোরের মধ্যে। তারপরেই ধীরে ধীরে তাল কাটতে লাগলো। প্রথমে ছোটখাটো মন কোষাকষি, তারপর তা বিরাট বিরাট ডালপালা ছড়িয়ে বট অশ্বত্থের আকার নিয়ে নিল। সেসব অশান্তি আর কমার নয়, বলেই ক্রমশ বেড়েছিল। অর্পিতা আর অভিজিৎ নিজেদের দূরত্ব বাড়িয়ে ফেলেছিল কয়েক আলোকবর্ষ বোধ হয়। বেশ অনেকদিন কথাবার্তা বন্ধ থাকার পরে এক বিকেলে অফিস থেকে হঠাৎ ফিরেই অভিজিৎ ঘোষণা করেছিল, এই দমবন্ধ করা, মরে যাওয়া সম্পর্ক থেকে আমি মুক্তি চাই। কোনো ঝুটঝামেলা করার দরকার পড়বে না। তোমার আর তোমার মেয়ের ভরণপোষণের যাবতীয় খরচ খরচা যা লাগবে, তার থেকে বেশিই দেব তোমাকে। কিন্তু মুক্তি দাও আমাকে। অর্পিতা কিচ্ছু বলতে পারেনি এই আকস্মিক অভিঘাতে। কেবল কেমন একটা বোকা বোকা শূন্যদৃষ্টি মেলে তাকিয়েছিল অভিজিতের মুখের দিকে। আর নিজের স্মৃতিপথে আতিপাতি করে খুঁজে বেড়াচ্ছিল নিজের দোষ ত্রুটি কিছু আছে কিনা। কিন্তু না, কিচ্ছুটি খুঁজে পায়নি। তবে একটা কাণ্ড ঘটেছিল। অর্পিতার ওইরকম আরপার করে দেওয়া মর্মভেদী দৃষ্টির সামনে দাঁড়াতে পারেনি অভিজিৎ। ছিটকে সরে গিয়ে অভিজিৎ বলেছিল, টিপিক্যাল মধ্যবিত্ত মানসিকতা আর কাকে বলে। বিয়ে হয়েছে মানেই সারা জীবন একসাথে এক ছাদের তলায়, এক বিছানায় একই বউ নিয়ে থাকতেই হবে। আরও কিছু বলতে যাচ্ছিল অভিজিৎ, কিন্তু অর্পিতার আর কিছু শোনার শক্তি ছিল না। কিংকর্তব্যবিমূঢ় স্তম্ভিত অর্পিতা অবাক হয়ে চেয়ে থাকল তার সদ্য অপরিচিত হয়ে ওঠা স্বামীর দিকে। আর অপরিচিত কেন ভাবছে অর্পিতা? আদৌ কি কখনো অভিজিৎ ওর পরিচিত হয়ে উঠেছিল নাকি? হয়তো এই রূপটা আজকেই ও প্রথম দেখালো, কিন্তু আসলে হয়তো প্রথম থেকেই ও এরকমই। শুধু অর্পিতার সামনে একটা মুখোশ এঁটে রেখেছিল। একটা আদ্যোপান্ত ভালো মানুষের মুখোশ। কে জানে, অর্পিতার সব চিন্তাভাবনা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। মেয়ের কান্নায় সম্বিত ফিরল অর্পিতার। মেয়ের দুধের বোতলটা খালি হয়েছে, কাঁদছে তাই। অভিজিৎ নিজের বক্তব্য জানিয়ে দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেছে। অর্পিতা মেয়েকে জল খাইয়ে, মুখ মুছিয়ে, একটা ভালো জামা পরিয়ে, নিজের শাড়িটা পাল্টে নিল। তারপর যেন কিছুই হয়নি এমনভাবে শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে, মেয়েকে কোলে নিয়ে একলাই গিয়ে চেপে বসেছিল রিকশায়। তারপর সুভাষগ্রাম স্টেশনে গিয়ে শিয়ালদাগামী ট্রেনে চেপে বসেছিল। শিয়ালদা থেকে আবার ট্রেনে করে একদম কল্যাণী বাপের বাড়িতে। সংক্ষেপে অর্পিতা বাবা মাকে কি বলেছিল, আর তার উত্তরে বাবা মাই বা অর্পিতাকে ঠিক কি কি বলেছিল, তার আর কিছুই এই 25 বছর পরে অর্পিতার মনে নেই। তবে এটুকু মনে আছে, মা অর্পিতার 1 বছরের মেয়ে অমৃতাকে বুকে করে নিয়ে কত কিছু বলেছিল, যেন কত আনন্দ। নাতনি এসেছে বলে বাবা অর্পিতার পছন্দের কড়াভাজা জিলিপি আর মোচার চোখ কিনে এনেছিল। তারপর থেকে কল্যাণীর বাড়িতে অর্পিতা, ওর বাবা মা আর মেয়ে অমৃতা, চারজনে মিলে জোরাজোরি করেই ছিল, বড় মমতায় একে অপরকে বেঁধে রাখে। কল্যাণীর বাড়ির একতলায় অনুরাধার সফট টয় বানানো শেখানো শুরু হলো। ধীরে ধীরে অনেক মেয়ে এলো শিখতে।
কেউ নিতান্তই শখে, আবার কেউ বা প্রয়োজনে, আর কেউ কেউ আসে বানানো সফটওয়্যারগুলি কিনে নিয়ে গিয়ে বিক্রির উদ্দেশ্যে। তারপর এভাবেই কয়েক বছরের মধ্যেই অর্পিতার সফটওয়্যারের ব্যবসা বেশ বর্ষর হয়ে ভালোমতোই দাঁড়িয়ে গেল। অভিজিৎ ডিভোর্স দেওয়ার জন্য কাগজপত্র পাঠিয়েছিল, অর্পিতা কোর্ট কাছারিতে দৌড়ঝাঁপ করে নিজের অধিকার রক্ষার বিন্দুমাত্র চেষ্টাও করেনি। কাজেই মিউচুয়াল সেপারেশন হয়েছিল নির্বিঘ্নে। মেয়ে অমৃতার জন্য কয়েকবারই টাকা পাঠিয়েছিল অভিজিৎ, তবে প্রত্যেকবারই সে টাকা ফিরিয়ে দিয়েছে অর্পিতা। তারপর সময়ের নিয়মে বাবা মা জনেই চোখ বুজেছে। আর অর্পিতার তুখোড় মেধাবী মেয়ে অমৃতা ডাক্তার হয়েছে। 28 বছর বয়সেই যথেষ্ট পরিচিতি ও প্রতিষ্ঠা পেয়েছে অমৃতা। ডক্টর অমৃতা। কারণ অমৃতা বাবার পদবীর ভার বহন করতে চায়নি। মা কে বলেছিল, অমৃতা, কেন তোমাকে ডিভোর্স দেওয়া হলো? কেন আমার দায়িত্ব এড়িয়ে মাঝে মধ্যে শুধুমাত্র কিছু টাকা পাঠিয়ে দায় সারার চেষ্টা করা হলো? এসব নিয়ে তোমার মনে হয়তো কোনো ক্ষোভ না থাকতে পারে মা, কিন্তু আমার আছে। যে মানুষটি বিনা কারণে তোমাকে ত্যাগ করেছে, তারই মঙ্গল কামনা করে তুমি চুলের ফাঁকে সিঁদুর ছোঁয়াতে পারো, কিন্তু আমার মনে মানুষটি সম্পর্কে ঘৃণা ছাড়া আর যে কিছু নেই মা। মেয়ের কথার কোনো উত্তর দিতে পারেনি অর্পিতা, কেবল চোখের সামনে দিয়ে ভেসে ভেসে এলোমেলো উড়ে গেছে 4 বছরের দাম্পত্যের টুকরো ছবিগুলির কোলাজ। আর গলায় পিন ফোটানো ব্যথা আর চোখের কোণে চিরচিরে জ্বালা অনুভব করেছে। সত্যিই তো অর্পিতা অভিজিৎকে খুব ভালোবেসে ফেলেছিল, এই এতগুলো বছরের বিচ্ছেদের পরেও। তাই হয়তো স্নানের পরে নিজের অজান্তেই হাতটা সিঁদুর কৌটোয় চলে যায়। সেদিন অমৃতা হাসপাতালে বেরিয়ে যাবার পরে অর্পিতা রোজকার মতোই স্নান টান সেরে পাটের কাপড় পরে ঠাকুরঘরে ঢুকেছিল। রোজই তাই করে। মেয়ে না বেরোনো পর্যন্ত অর্পিতার ভারী হুড়োতাড়া থাকে। মেয়েকে চা জলখাবার খাইয়ে রওনা করিয়ে দিয়ে, রান্না কি হবে না হবে রান্নার লোককে গুছিয়ে বুঝিয়ে দিয়ে, তবে অর্পিতা একটু ফুরসত পায়। তারপর স্নান পুজো সব সেরে তবে অর্পিতা 1 কাপ চা আর হালকা একটু জলখাবার নিয়ে বসে। কিন্তু সেদিন রুটিনের ছন্দটা হঠাৎ কেটে গেল। পুজো শেষ করে প্রণাম করতে করতেই শুনতে পেল ফোনের ঘণ্টি বাজার কর্কশ আওয়াজ। মোবাইল নয়। প্রথমে একবার, তারপরে আবার ল্যান্ড ফোন। রান্নার লোক এসে ধরেছে ল্যান্ড ফোন। হাঁটুর ব্যথার জন্য আজকাল বেশি তাড়াতাড়ি হাঁটাচলায় একটু অসুবিধা হয় অর্পিতার। ঠাকুরঘর থেকে বেরিয়ে ফোনের রিসিভারটা রান্নার লোকের হাত থেকে নিল অর্পিতা। কথা শুরু করার আগেই অর্পিতার মনে হলো, আজ দেরি হয়ে গেল। আজ নিচে নামতে লেট হয়ে যাবে। সফটওয়্যার কারখানায় তো এই সকালের দিকেই রিটেলাররা আর নতুন শিখতে আসা মেয়েগুলো আসে। এই সময় আবার কে ফোন করলো? কেই বা আছে অর্পিতার এমন অসময়ে ফোন করবার মতো? হ্যালো, অপরিচিত গলার স্বর। কলকাতা শহরের এক হাসপাতাল থেকে। শুনল অভিজিৎ শেষ শয্যায়। একবার দেখা করতে চায় অর্পিতার সাথে, মেয়ের সাথে। অর্পিতার পায়ের তলার মাটিটা কেমন দুলে উঠল। অমৃতা তো হাসপাতালে চলে গেছে, এতক্ষণে হয়তো পৌঁছে রুগী দেখাও শুরু করে দিয়েছে। তবুও অর্পিতা অমৃতাকে মোবাইলে ফোন করল। যতই হোক, অভিজিৎ তো অমৃতার জন্মদাতা বাবা বটে। এ সময় অভিমান সাজে না। সংক্ষেপে মেয়েকে বুঝিয়ে বলল অর্পিতা। তারপর রান্নার লোক, কাজের লোকেদের বুঝিয়ে অর্পিতা ড্রাইভারকে ফোন করে ডেকে বেরিয়ে পড়ল। যে হাসপাতালে অভিজিৎ ভর্তি আছে, সেই হাসপাতালের উদ্দেশ্যে। গাড়ির পেছনের সিটে হেলান দিয়ে অর্পিতা হারিয়ে গিয়েছিল 27-28 বছর পেছনে। চলে আসার অনেক পরে অর্পিতা লোকমুখে শুনেছিল যে অভিজিৎ এক ডিভোর্সি মহিলাকে বিয়ে করেছিল। আসলে এই সম্পর্কটার কারণেই অর্পিতা আর অভিজিতের সম্পর্কটা ভেঙে গিয়েছিল। তবে অভিজিৎ মেয়ের দায়িত্বটুকু টাকা পয়সা পাঠিয়েই সারতে চেয়েছিল। আর অর্পিতা মেয়ের জন্য ওই দয়ার দানকে কিছুতেই নিতে চায়নি। নিজেই নিজের দায়িত্বে মেয়েকে বড় করেছে, ডাক্তারি পড়িয়েছে। ওপরে ওপরে মুখে যাই বলুক, অর্পিতা ভেতরে ভেতরে অভিজিতের জন্য এখনো বয়ে চলা চোরাস্রোতটা একমাত্র অমৃতা টের পায়। তাই হয়তো মায়ের ফোনের ওপ্রান্ত থেকে মায়ের কাপা কাপা গলায় আর কিছু কঠিন কথা মা কে বলতে পারেনি আজ। অমৃতা এসে পায়ে পায়ে হাসপাতালের গেটের মুখে দাঁড়িয়েছিল। ভাগ্যিস আজ আউটডোর ছিল না। গাড়ি থেকে নেমে হন্তদন্ত হয়ে এসে অর্পিতা মেয়ের হাতটা ধরে জিজ্ঞেস করে উঠল ধরা গলায়, কোথায়? কোন ব্লকে?
কোন ফ্লোরে? মায়ের হাতে চাপ দিয়ে অমৃতা মৃদুস্বরে বলল, চলো, আমি দেখে এসেছি। 7 তলায় আইসিইউতে জ্ঞান আসছে যাচ্ছে। তারপর লিফটে করে মেয়ের হাত ধরে 7 তলায় পৌঁছতে যেন কয়েক যুগ পেরিয়ে গেল মনে হলো অর্পিতার। কাচের দরজা ঠেলে অমৃতা মাকে নিয়ে ঢুকল। অমৃতা ওই হাসপাতালেরই ডাক্তার, অসুবিধা হলো না। তখন আর খুব কিছু করার ছিল না। অন্তিম মুহূর্তে জড়ানো গলায় অভিজিৎ কিছু একটা বলতে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। কোটরাগত চোখের কোল বেয়ে শুধু কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়েছিল। তারপর ঘাড়টা এলিয়ে চোখের পাতা দুটো একটু কেঁপেই বন্ধ হয়ে গিয়েছিল। অভিজিৎ চলে গেল চিরঘুমের দেশে। অমৃতা আর অর্পিতার খবর অভিজিতের এক পুরনো বন্ধু হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিল। অভিজিতের মৃত্যুর পরে ওই বন্ধু ভদ্রলোক অর্পিতার হাতে মোটা একখানা খাম ধরিয়ে দিয়ে বিদায় নিয়েছিল। বয়স্ক মানুষ, বন্ধুর মৃত্যুশোকে হতাশ, অবসন্ন। যাবার আগে অর্পিতাকে বলেছিল, শেষের কয়েকটা বছর শুধু তোমাদের কথা, মেয়ের ডাক্তার হবার কথা, সব খবরই রাখত তোমাদের। তথাপি সাহস জোটাতে পারেনি তোমাদের মুখোমুখি হবার। আমাকে দিয়েছিল এই খামটা, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছিল। দায়িত্ব পূরণ হলো। এবার আসি, পরে একদিন সময় নিয়ে কথা হবে। অর্পিতার বুকের ভেতরটা মুচড়ে উঠল, তারপর ভেঙে পড়ল বাইরের খোলসের আবরণের মেকি প্রতিরোধ। 27 বছরের অদর্শনেও অর্পিতার অন্তরে বয়ে চলেছে অন্তঃলীলা প্রেমের ফল্গুধারা। অবাধ্য চোখকে আর সেদিন শাসন করেনি অর্পিতা। তারপর কাজকর্ম মিটতে মিটতে হাজার একটা কাজের চাপে ভুলেই গিয়েছিল অর্পিতা ওই যে অভিজিতের রেখে যাওয়া খামটা খুলে দেখতে। বেশ ভারী খামটা, বর্ষর ভারী সিল করা মুখবন্ধ খাম। অমৃতা হাসপাতাল থেকে ফেরেনি তখনও। বাড়িতে একলাই ছিল অর্পিতা। রাতে 7:30 নাগাদ কাজের লোকজনকে সেদিনের মতো ছেড়ে দিল। অমৃতার ফিরতে ফিরতে একটু দেরি হবে, এমার্জেন্সি আছে। শোবার ঘরের খাটের ওপরে বসে অর্পিতা খামটার মুখ খুলল। ভেতরে বেশ কিছু রঙিন কাগজের শক্ত খাম, দুটো ব্রাউন পেপারের লম্বা লম্বা খাম, আর একটা সাদা ছোট্ট মুখবন্ধ খাম। সাবধানে কাপা হাতে সাদা খামটা ছিল অর্পিতা। ভেতরে ভাঁজ করা সাদা একটা কাগজ। তাতে ছোট্ট একটা চিঠি লেখা, অর্পিতা উদ্দেশ্যে। কলানিয়া অর্পি, এই সামান্য কিছু আমাদের ছোট্ট অমৃতার জন্য বাঁচিয়ে রেখেছিলাম। অমৃতাকে বলো যে এটা তার জন্য তার হতভাগ্য বাবার সামান্য উপহার। তোমাকে কিছুই দিয়ে যেতে পারলাম না। সর্বস্ব আরেকজন নিয়ে নিয়েছে, ডিভোর্স দিয়ে ক্ষতিপূরণ হিসেবে। পারলে আমায় ক্ষমা করো। আমার ছোট্ট অমৃতার কাছে ক্ষমা চাইবার মুখও আমার নেই। শুধু প্রাণ ভরে আশীর্বাদ করি, অনেক অনেক বড় ডাক্তার হোক। তোমার তপস্যা সার্থক হোক। চললাম, বিদায়। ইতি। তোমার অভি। চলে গেছে অভিজিৎ তার শেষ কথাটা বলে দিয়ে। 27টা রঙিন খামে মেয়ের জন্মদিনের একটা করে কার্ডে লেখা। ছোট অমৃতাকে মা ও বাবা, আর ব্রাউন পেপারের খাম দুটোর একটায় ওর বাড়ির দলিলটা। আরেকটায় অর্পিতার ফেরত পাঠানো সব চেকগুলো আর ওদের বিয়ের পরেই করানো সেই পুরনো জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকটা, ডিপোজিট সমেত চেকবুকটা। অর্পিতা অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে, কান্না শুকিয়ে গেছে ওর। আজ অর্পিতা বহুকাল ধরে অবিরল অজরধারায় বুকের ভেতরে ঘটতে থাকা রক্তক্ষরণ বুকেই বেঁধে রেখে অস্ফুটে উচ্চারণ করে, এককালে তো দূরেই সরে গিয়েছিলে স্বেচ্ছায়, তবে এতদিন পরে কেন এসে আবার আমায় ঠেলে দিলে এই অন্ধকার গহ্বরে। ভালো থেকো, শান্তিতে থেকো, হয়তো আবার দেখা হবে। অন্ধকার কাটবে আমার জীবনে। সমাপ্ত।